আজকে আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর। সুন্দর বলতে এখন সকাল ১০টা বাজে। আ রোদের তাপ ওরকম নাই। আর ওয়েদারটা একটু ঠান্ডা, ঠান্ডা। বাতাস আছে। বাতাসটাও ঠান্ডা। অনেক সময় দেখা যাচ্ছে কি যে বাতাসটা হয়, কিন্তু বাতাসটাও গরম এরকম একটা ফিল হয়। বাট আজকে বাতাসটা একটু গায়ে যখন লাগতেছে বেশ আরাম লাগতেছে। গত ১ বছরে বলতে গেলে হচ্ছে তার মানে কম্পেয়ার টু প্রিভিয়াস লাইক 3-4 বা 5 ইয়ার্স এই লাস্ট 1 ইয়ারের ওয়েদারটা একটু চেঞ্জ হইছে বাংলাদেশে। লাইক আমাদের দেশে তো দেখা যাচ্ছে যে এমন হয়ে গেছিল যে শুধুমাত্র গ্রীষ্মকাল আর শীতকাল। ১০ মাস হচ্ছে গ্রীষ্মকাল আর ২ মাস শীতকাল। এই গ্রীষ্মকালে মাঝে, মাঝে একটু বৃষ্টি হয় এই আরকি। বাট আ গত বছর প্রচুর বৃষ্টি হইছে। মানে বিগত বছরগুলোতে আসলে এত বৃষ্টি দেখি নাই। মানে প্রচুর বৃষ্টি হইছে আরকি। দেখা যাচ্ছে যে আ মার্চ মাস থেকে শুরু করে প্রত্যেক মাসেই বৃষ্টি চলছে এবং যখন অ্যাকচুয়াল বর্ষার সময় যেটা হয় অগাস্ট, জুলাই এরকম সময়টাতে বা জুন। সো এই সময়গুলোতে মানে প্রাইম টাইমে ওই প্রাইমের মতনই হচ্ছে আসলে বৃষ্টি হইছে অঝরে এবং দেখা যাচ্ছে যে ওইদিকে নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত হচ্ছে বৃষ্টি হইছে। সো গুড থিং। আর ওটারই প্রভাব কিনা জানি না। যদিও হচ্ছে আমাদের দেশে মোটামুটি ডিসেম্বর থেকে শীতকাল আমরা ধরি। বাট এর আগে অনেক সময় দেখছি যে দেখা যাচ্ছে যে অক্টোবরের দিক থেকেই একটু শীতকালের ভাইবটা থাকে। বাট এবার ওটা ছিল না। এবার দেখা যাচ্ছে যে আম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে যাচ্ছে তাও খুব একটা ঠান্ডা থাকতেছে না। ডিসেম্বরের শুরুর দিকে ১-২টা দিন একটু ঠান্ডা ছিল। দেন এগেইন কোনো ঠান্ডা নাই। তারপর যেটা দেখলাম যে মোটামুটি জানুয়ারির দিকে এসে একটু ঠান্ডা ছিল। ঠান্ডার প্রকোপটা আমার মতে এবার অনেক কম ছিল। অতটা ছিল না বলতে গেলে। কিন্তু আ ইউজুয়ালি যেটা হয় যে ঠান্ডা শেষ হয়ে একদম মানে ফেব্রুয়ারি যাইতেই আবার একদম গরম চলে আসে। ওইটা ওই মাত্রায় এবার মনে হচ্ছে যে আসে নাই। সো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। কারণ বরাবরই সব নিউজে দেখি যে এই বছরে নাকি গরম বিগত বছরের চেয়েও বেশি হবে এবং গত বছর তো হচ্ছে মানে বাংলাদেশে আ মানে রেকর্ড করছিল টোটাল টেম্পারেচারে, অ্যাকচুয়ালি হাইয়েস্ট টেম্পারেচারে। আর এবছর কি ওটাও ছেয়ে যাবে নাকি আল্লাহ জানেন। এখন মানুষের যে অবস্থা সবাই আসলে সার্ভাইভ করতে পারলেই হয়। কারণ এরকম আমাদের দেশে এমন একটা অবস্থা মানে আমরা সবাই এমন একটা ওয়েদারে অভ্যস্ত, আমরা আসলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত যখন একটা এক্সট্রিম ওয়েদার হয় সেটা ঠান্ডা হোক অথবা গরম হোক, আমাদের দেশের মানুষটা আসলে ওভাবে আমরা নিতে পারি না। অ্যান্ড সেখান থেকে অসুস্থতা তৈরি হয়, মানুষ মারাও যায় আনফরচুনেটলি। দেখা যাক, আল্লাহ ভরসা। অফিস যেতে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিনই একটু হলেও লেট হয়ে যাচ্ছে। যতই আগে বের হই, যতই চেষ্টা করি যে আজকে একদম টাইমের অনেক আগে ঢুকে যাব, দেখা যাচ্ছে কিছু না কিছু কারণে লেট হয়েই যাচ্ছে। ইট ইজ ভেরি আনফরচুনেট, এটা চাই না। আর মাঝে, মাঝে আরও বিরক্ত লাগে যখন হচ্ছে কোনো সিলি কারণে রাস্তায় জ্যাম বাঁধে এবং সেটার জন্য একটা খুব বড় সময় ওখানে আসলে নষ্ট হয়। এটা খুবই বিরক্ত হয় এবং এটা আমাদের দেশে আমার মনে হয় যেকোনো শহরে হওয়ার হামেশাই হয়। সিলি রিজনস বলতে হয়তো দেখা যাচ্ছে যে আ মানুষজন রাস্তা পার হইতে পারতেছে না গাড়ি নিয়ে, আগাইতে পারতেছে না বিকজ কোনো একজন হয়তো রিক্সা পাশে দাঁড় করায় সে কারো সাথে গল্প করতেছে এবং তার রিক্সার জন্য সে রাস্তার এমনভাবে রিক্সাটা সাইড করছে যে তার জন্য অন্যান্য গাড়ি আটকায় গেছে। সে এবং আরও স্যাড বিষয় যেটা হয় যে সে আসলে দেখে যে এরকম প্রবলেম হচ্ছে এবং কোনো অ্যাকশনই নেয় না। মনে করে যে আচ্ছা ঠিক আছে, দে উইল ম্যানেজ। আমি তো গল্প করতেছি, আমি বসে আছি, রেস্ট করতেছি। সো এটা আমি আমার কাজ করি। তো এই ধরনের জিনিস আসলে আমাদের দেশে
খুবই হয়, খুবই হয়। যেটা খুবই আসলে বিরক্তিকর। আজকে যেরকম দেখতেছিলাম যে আ মানে অনেক জ্যাম। সো ফাইনালি যেই জায়গায় আসলে জ্যামটা দেখলাম যে একটা গাড়ি ওই পাশ থেকে এই পাশে আসতে পারতেছে না। বিকজ কি সেখানে হচ্ছে একটা রিক্সা দাঁড়ায়ে আ সে অ্যাকচুয়ালি মানে প্যাসেঞ্জার তুলতেছে সে। আসলে আমাদের দেশে এরকম মানুষের বিহেভিয়ার জাতীয় জিনিসপাতি দেখলে এরকম একটা না এরকম লাইক অনেকগুলো লিস্ট করা যাবে। যে যেগুলো দেখে হচ্ছে আমাদের মনে হবে যে কেন? মানে এরকম করার কি দরকার? আসলে there is a reason আমি আসলে ছোটবেলা থেকেই ভাবতাম যে এই জিনিসটা কেন? কেন মানে মানুষের মধ্যে চুরি করার ধান্দা এই দেশে অনেক বেশি। কেন হচ্ছে আম কেন লাইক একজন মানুষ আরেকজন মানুষের সাকসেস দেখতে পারে না? কেন হচ্ছে সবসময় তাদের মধ্যে হিংসা কাজ করে? কেন হচ্ছে সবসময় মানুষ আরেকটা মানুষকে ছোট দেখানোর চেষ্টা করে? যে কিভাবে তাকে ছোট দেখানো যেতে পারে? এই জিনিসগুলো কেন করে? এটা আসলে আমার ছোটবেলা থেকেই কোয়েশ্চেন ছিল। যে এই মানে সব হ্যাঁ, এটা ট্রু যে সবসময় হচ্ছে শুনে আসছি যে বাঙালি তো এরকম। বাঙালি জাতি হিসেবে এরকম এই সেই। বাট জাতি হিসেবে এরকম কেন? মানে একটা জাতি তো আসলে মানে শুরু থেকে এইভাবে মানে এই ধরনের হয়ে তো আসলে আসতে পারে না। অ্যান্ড বাট হ্যাঁ, ফাইনালি টু সাম এক্সটেন্ট আই হ্যাভ মাই আনসার। সেটা হচ্ছে যে পোভার্টি। অর্থাৎ যেটা আমরা হিস্ট্রি থেকে জানি যে এই দেশে আসলে একটা সময় মানে অভাব সেরকম ছিল না। মোটামুটি আমরা বাণিজ্যিক একটা দেশ ছিলাম। অ্যান্ড আমাদের দেশে যেগুলো শিল্পগুলো ছিল, সেগুলো আসলে আমরা অনেক বেশি এক্সপোর্ট করতাম। আমরা এক্সপোর্ট নির্ভর ছিলাম। অ্যান্ড বরং ইউরোপিয়ান কান্ট্রি ওই দিকগুলো থেকে আসলে আমাদের দেশের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল বিভিন্ন শিল্পের দিক থেকে। বাট পরবর্তীতে যেটা হয় স্পেশালি যদি আমি বলি যখন ব্রিটিশরা টেক ওভার করে আমাদের দেশে, তো ওই সময় থেকে আসলে তারা স্টার্ট করে যে এই দেশে যে এই বাণিজ্যিক দেশ হিসেবে যেভাবে আছে, এই এই বাণিজ্যিক আ কি বলা যায়? ফ্যাসিলিটিগুলো যেন হচ্ছে তাদের দেশ নিতে পারে। তো যেটা হয় যে ইউরোপে আসলে আ কি বলে? শিল্প বিপ্লব আই থিংক শিল্প বিপ্লব হয়। সো এভাবেই হয়। কারণ তারা হচ্ছে আমাদের দেশ থেকে রিসোর্স গুলো নিয়ে এবং আমাদের দেশে বিভিন্ন শিল্পগুলো বন্ধ করে দিয়ে সেই দেশে স্টার্ট করতেছিল। অ্যান্ড আদার সব কান্ট্রি গুলোকে কাইন্ড অফ মানে একটা বাধ্যই করতেছিল। মানে যদি ওই না থাকে যে আমাদের দেশে এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো না, তাহলে তো আসলে অন্য দেশ সেরকম উপায় থাকবে না ইংল্যান্ডের কাছ থেকে নেওয়া ছাড়া। তো ব্যাপারটা এটাই যখন আসলে ব্রিটিশরা আমাদের দেশ থেকে এত কিছু নেয়া শুরু করলো, তখন আসলে আমাদের দেশ মানে দরিদ্র হওয়া স্টার্ট করা শুরু করছে তারপর থেকে। ইউজুয়ালি তো আসলে একটা দেশে দুর্ভিক্ষ মানে এত ফ্রিকোয়েন্ট হয় না। আর আ ওই সময়টাতে ২০০ বছরে মোস্ট প্রবাবলি এই দেশে দুর্ভিক্ষ হইছে অ্যারাউন্ড ১৬ বার। তো ১৬ বার যখন দুর্ভিক্ষ হবে একটা দেশে, মানে তারা খাইতে পারতেছে না। তারা না খেয়ে মারা যাচ্ছে। মানে তাদের ওই মানে অন্যান্য সবকিছু তো বাদই দিলাম। যেগুলো নিডস গুলো আছে ওগুলো আমি একদমই বাদ দিয়েছি। একদম বেসিক যদি আমি খাবারের নিডটাও বলি সেটাও ফুলফিল হচ্ছিল না। অ্যান্ড সেই কারণে এত মানুষ মারা গেছে এবং এই জিনিসটা এত বেশি ফ্রিকোয়েন্ট হইছে। আমি ২০০ বছরে যদি ১৬ বার ধরি, তার মানে মোটামুটি প্রত্যেক ১২ বছর ১৫ বছর পরই হচ্ছে এই দুর্ভিক্ষ হইছে। সো এটা বোঝা যাচ্ছে আসলে মানে কোনোভাবেই এই দেশ আম ফিন্যান্সিয়ালি স্টেবল হতেই পারে নাই। অ্যান্ড একটা কান্ট্রি যখন ২০০ টা বছর টানা ফিন্যান্সিয়ালি আনস্টেবল থাকবে, তখন ইটস নট পসিবল ফর দ্যাট কান্ট্রি টু লাইক স্ট্যান্ড আপ এগেইন। এটা টাফ। আ ইম্পসিবল I wouldn't say impossible, বাট I'd say extremely tough. যখন ১২ বছর পর হচ্ছে আ দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু আসলে আ একটা
পরিবারের জেনারেশনের পর জেনারেশন তারা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে এই দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হচ্ছে। সো দারিদ্রতার মধ্যে পড়লে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে তারা সবসময় একটা সার্ভাইভালের রাস্তা খুঁজে ট্রাই করে। তারা অনেক বেশি মানে তাদের সার্ভাইভাল ইনস্টিংক্টটা অনেক বেশি বেড়ে যায়। তাদের কাছে মনে হয় যে এনি হাউ আই হ্যাভ টু ডু দিস। সেটা আসলে তখন ওই সময়টাতে মানে ন্যায় অন্যায়টা থাকে না, রাইট রং থাকে না। নিয়ম মেনে করতেছি নাকি নিয়ম ছাড়া করতেছি এই জিনিসগুলো তখন থাকে না। অ্যান্ড এটার কারণে আসলে ওভারঅলি আমাদের মানুষের মধ্যে এই মানে জিনিসগুলো খুব কমন হয়ে গেছে, নিয়ম না মানে। ওই যে দেখা যাচ্ছে সবাই হচ্ছে ফুটপাতের উপর দিয়ে তুলে দিচ্ছে। রিজন কি? রিজন হচ্ছে যে যেন আগে যাওয়া যেতে পারে। ইট ডাজন্ট ম্যাটার যে এটা রুলের বাইরে, ইট ডাজন্ট ম্যাটার যে হচ্ছে এতে ওখানে উপর দিয়ে অ্যাকচুয়ালি যাদের পথচারীদের হাঁটার রাস্তা তাদের সমস্যা হতে পারে। ইট ডাজন্ট ম্যাটার ফর দেম। জিনিসটা এরকমই আসলে যে আমার পেটে খাবার নেই, আমার একটু খাবার আমি একটু যদি ম্যানেজ করতে পারি সেটাও আমার লাভ। সো মানুষ ওটাই করে, ওই ইনস্টিংক্টটা থেকেই হচ্ছে মানুষ এগুলো করতে থাকে। আবার এই যে মানুষ অন্যকে ওনার ভালো দেখতে না পাওয়া স্বাভাবিকভাবে, যে আমি আমি না খেয়ে মরে যাচ্ছি, অন্য একজন খাবার পাচ্ছে, সেখান থেকে জেলাসি ক্রিয়েট হচ্ছে। তো সেখান থেকে জেলাসি বিষয়টা, আমি যদি চুরি চামারির কথা বলি সেটাও ঠিক একইভাবে। যখন একটু আগে যেটা বলতেছিলাম যে যখন আমার পেটে ভাত থাকবে না তখন হচ্ছে আসলে ওই ভাত জোগাড় করার জন্য মানুষ ন্যায় অন্যায় আর দেখে না। তখন হচ্ছে সিম্পলি সে চিন্তা করে যে কীভাবে আসলে এনি হাউ আই ক্যান ম্যানেজ সাম ফুড। সেগুলো আসলে অনেক প্রবলেম। দারিদ্রতা আসলে একটা দেশকে মানে খুব খারাপভাবে নষ্ট করতে পারে, যেটা বড় উদাহরণ হচ্ছে আমাদের দেশ। আসলে বড় হতে হতে সবসময় চিন্তা করছি যে এটা হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, মানুষের মেন্টালিটি হয়তো বেটার হবে অ্যান্ড অল। বাট মাঝে মাঝে ভাবি আসলে এটা টেক টাইম, ইট উইল মানে 200 বছরের ধরে যেই বিহেভিয়ারের যেই কী বলা যায় মেন্টালিটির বেস ক্রিয়েট হয়েছে, সো সেই মেন্টালিটি থেকে বের হয়ে এসে একদম মানে প্রপার ওয়েতে চিন্তাভাবনা করতে পারা, বিহেভ করতে পারা, ইট উইল বি নট ইজি অ্যাট অল। বাট স্টিল উই লাভ দিস কান্ট্রি। এগুলো আসলে ডমিনো এফেক্ট সব কিছুর। লাইক এই ধরনের মেন্টালিটির কারণে কিন্তু হচ্ছে আমাদের দেশের মানুষের কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্টের প্রতি রুচি এটাও কিন্তু ডিফারেন্ট আসলে। মানে এদেশে কিন্তু হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট যদি আমি বলি এখন, সেটা ইন টার্মস অফ মুভিজ, ড্রামাস, মিউজিক, স্টোরি অ্যান্ড অল, এগুলো বেসিসে যদি বলা হয় মানে আমাদের দেশের মানুষের কিন্তু কাইন্ড অফ রুচির খরাই চলতেছে ভালোই। সো তারা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট কম করে, বাট আজের কন্টেন্টের প্রতি তাদের আসলে অ্যাট্রাকশন বেশি। এই হচ্ছে অবস্থা ওভারঅল আমাদের দেশের। বাট দারিদ্রতা অনেক আসলে খারাপ জিনিস, অ্যান্ড আই ডোন্ট নো, হয়তো ব্রিটিশটা খুব প্ল্যান্ড ওয়েতেই এই জিনিসগুলো করছে। দে ট্রুলি নো যে কীভাবে আসলে একটা জাতিকে একদম ধসে দেওয়া যেতে পারে ওই দেশ রুল না করেও। মানে ইংল্যান্ড তো জাস্ট এমনি ছেড়ে দিয়ে গেছে। হোয়াটস দ্য রিজন? এমনি ছাড়বে কেন? এমনি ছাড়া তো কোনো রিজন থাকতে পারে না। সো হু নোজ, হয়তো তাদের কাছে মনে হয়েছে যে আসলে যা করার করে ফেলছি, সো এটা ইফেক্টটা চলতে থাকবে অ্যান্ড আমাদের আর দরকার নাই। আমরা খাতা কলমে রুলও করবো না, বাট আমরা যা চাইবো সেটাই হবে। সেটাই হয়তো হচ্ছে। হু নোজ, মেবি দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। আজকে যেগুলো কথাবার্তা বললাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। লাইক I would really love to discuss these things with anyone, but আজকে এত জ্যামে ছিলাম, জ্যামে বসে আসলে এই ধরনের কথাবার্তা বলতে ভালো লাগে না, মানে ভিজুয়ালসটাও ভালো হয় না। যাই হোক, আপাতত র্যাপ করতেছি। বাই বাই।